নমস্কার বন্ধুরা, দুই শালিক আজকের পর্বটি নিয়ে চলে এসেছি। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন আখি দেবাকে খাইয়ে দিচ্ছে। এখন দেবা বলে যে তুই আমার মায়ের মৃত্যুর দিনে তুই পিয়ারকের কাছ থেকে খাবার নিয়ে তুই বস্তির মানুষদেরকে খাওয়াচ্ছিস। এরপর আখি বলে যে আজকে তোমার মায়ের মৃত্যুর দিন, কই আমাকে তো কখনো বলনি। এরপর দেবা বলে যে আমি তোকে কেন, আমি এই বিষয়ে কাউকে কোনো দিন কিছু বলিনি, কিন্তু আজকে আমি তোকে বলবো। আর তুই না খেয়ে কেন রয়েছিস? এরপর আখি যখন দেবাকে খাইয়ে দিচ্ছিল তখন দেবাও আখিকে খাইয়ে দেয়। এরপর দেবা বলে যে আমি তোকে বলবো সব সত্যিটা। এরপর দেবা যখন আখিকে সব সত্যিটা বলতে যায় তখনই বাইরে থেকে পল্টুদা দেবাকে ডেকে পাঠায় এবং বলে যে কে আমাকে ডাকছে, দাঁড়া আমি এক্ষুনি আসছি। এরপর ঝিলিক ভাবতে লাগে যে দেবা আমাকে কি একটা দেখাতে যাচ্ছিল, কি বলতে চায় ও। পরের মুহূর্তে দেখা যায় যে গৌরব ঘরে এসে বলে যে তুমি লাইট জ্বালিয়ে আছো, এখনো ঘুমোওনি। এরপর ঝিলিক বলে যে এতক্ষণ হলো আসতে, আর আমি যদি লাইটটা অফ করে দিই তাহলে আপনাকে আমি কি করে দেখব? এরপর গৌরব বলে হ্যাঁ সেই, তুমি আমার কষ্টটা তুমি দেখতে চাও তাই না? আমার ভাবতে অবাক হচ্ছে। এরপর ঝিলিক বলে যে আমি আপনার স্ত্রী, আপনার শত্রু নই। এরপর গৌরব বলে যে তুমি এই শাখা এই সিঁদুর এইসব তোমার কাছে খেলা তাই না, তোমার কাছে এইসবের কোনো মূল্য নেই। এরপর ঝিলিক বলে যে একজন স্ত্রীর কাছে এই সব কিছুর মূল্য কতটা কতটা গৌরবের সেটা আপনি বুঝবেন না, আর আপনি হলেন আমার গৌরব। আর আপনি শুধুমাত্র এই শীতের সিঁদুরই পরাননি, আপনি সেদিনকে আমাকে অন্য কিছু একটা দাগ দিয়েছিলেন যেটা রয়ে গেছে। আর হ্যাঁ, আপনি আমাকে যতটা অপমান করেছেন বিয়ের মণ্ডপে, সেটা হয়তো কখনো কোনো কন্যাকে এইভাবে অপমান সহ্য করতে হয়নি। বিয়ের আগে একজন কনেকে যতটা ছোট করা যায় আপনি তার চাইতেও বেশি আপনি আমাকে ছোট করে গেছেন, কিন্তু আমি সবটা সহ্য করে যাব। আপনি আমাকে যা সাজা দেবেন আমি সবটা সহ্য করব। আর আমি আপনার ওপর কোনো দাগও আসতে দেব না, আর না কোনো দাগ লাগতে দেব। গৌরব বলে যে আমি তোমাকে আমার জীবনে ভালোবাসার জায়গাতে বসাতে পারবো না। এরপর ঝিলিক বলে সেটা আমি বিয়ের দিনে বুঝতে পেরেছি। আপনি আমাকে সাজায় দেবেন আর শাস্তি দিয়ে যাবেন, বলুন আপনি আমাকে কি শাস্তি দিতে চান? এরপর গৌরব বলে যে আমি এই বিয়ে থেকে মুক্তি পেতে চাই, আর যতদিন না সেটা সম্ভব হচ্ছে ততদিন আমরা এই একই ঘরে আলাদা থাকবো। এরপর ঝিলিক বলে যে এটাই আপনার সাজা? এরপর গৌরব বলে হ্যাঁ এটাই তোমার সাজা। এরপর ঝিলিক বলে যে আপনি আমাকে একটা কথা দেবেন? গৌরব বলে হ্যাঁ, যদি রাখার মতো হয়। এরপর ঝিলিক বলে যে আপনি বাইরের কাউকে বা বাড়ির মানুষকে এটা বুঝতে দেবেন না, আমাদের মধ্যে এই কথাটা থাকবে। এরপর গৌরব চলে যায় মাঝখানে একটা দেওয়াল তৈরি করতে। এরপর ঝিলিক মনে মনে ভাবতে লাগে যে আপনি আমার কাছ থেকে দূরে সরে যাবার জন্য, আমাকে দূরে রাখার জন্য মাঝখানে এই দেওয়ালটা দিচ্ছেন তো দিন, কিন্তু যেদিন আপনি সব সত্যিটা জানতে পারবেন সেদিন আপনি সব থেকে বেশি কষ্ট পাবেন। এইদিকে গৌরব ও ঝিলিকের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগে যে সত্যি আখি, তোমার এতটা ইনোসেন্ট চেহারা, যদি সত্যি তুমি এতটা ইনোসেন্ট হতে, তুমি যদি ডাবল স্ট্যান্ডার্ড না হতে, তাহলে আমাদের জীবনটা আজকে অন্যরকম হতো। আমাদের এইভাবে এই জায়গায় এই মোড়ে দাঁড়িয়ে থাকতে হতো না, আমাদের সম্পর্কটা অন্যরকম হতো, আমরা অনেকটাই খুশি থাকতাম। এরপর ঝিলিক গৌরবকে বলে যে আপনি এই দেওয়ালটা আজকে দিয়ে দিলেন আমার কাছ থেকে দূরে যাওয়ার জন্য, আমাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু একদিন আপনি নিজেই এই দেওয়ালটা সরিয়ে দেবেন। এরপর গৌরব বলে যে সেদিন হবে আমার মুক্তির দিন। তখন একটু পরে গৌরব ঝিলিকের হাতে মলমটা লাগিয়ে দেয়। ঝিলিক বলে যে আপনি কষ্টও দেবেন আবার ওষুধও লাগিয়ে দেবেন, কিন্তু সত্যি বলছি যেদিন আপনি সব সত্যিটা জানতে পারবেন সেদিন আপনি আমাকে বাঁধতে চাইলেও আমি বাঁধব না, সেদিন আপনি বেশি কষ্ট পাবেন। আর আজকের রাতটা যেমন আমার কাছে লম্বা, সেই দিনের রাতটা আপনার কাছে লম্বা হবে। আপনি নিজেকে আজকের দিনটার জন্য কখনো ক্ষমা করতে পারবেন না। পরের দিন সকালে দেখা যায় যে ঝিলিক শাড়ি পরে আছে। আয়নায় গিয়ে বলে যে এটা আবার কি রকম শাড়ি পরা, এইভাবে কেউ শাড়ি পরে নাকি? মনে হচ্ছে কেউ মানত করেছে আর গাছের মধ্যে কেউ শাড়িটা পেঁচিয়ে দিয়েছে। আখিকে ফোন করব? না না, এখানে ফোন করা যাবে না। আতরদিরা কাল থেকে যেভাবে আমাকে নিয়ে উঠে পড়ে লেগেছে, তখন তো ওরা যে কোনো সময় আসতে পারে আর তখন আমি কেস খেয়ে যাব। আমি বরং আখির সিক্রেট রুমে চলে যাই, সেখানে গিয়ে ওকে ফোন করব। যখনই যেতে চায় তখনই গৌরবের সঙ্গে রাস্তায় তার ধাক্কা লাগে। এরপর গৌরব বলে যে এটা কি পরেছো, এটা কি? এরপর ঝিলিক বলে যে কেন, এটা আমি আর শাড়ি। এরপর গৌরব বলে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তুমি আর শাড়ি, কিন্তু কোনোটাই তো একসাথে নয়, সবটাই তো আলাদা।
এরপর ঝিলিক হাসতে হাসতে বলে, হ্যাঁ আমি ভেবেছি কি আমি এক এক দিন এক এক রকম স্টাইলের শাড়ি পরবো। আজকে এরকমভাবে পরলাম, কালকে আপনি যেরকমভাবে চাইবেন আমি সেরকমভাবেই পরবো। এরপর গৌরব বলে যে তুমি যেরকম ইচ্ছে সেরকমভাবেই পরো, আমার তাতে কিছু যায় আসে না, আর না আমি দেখব। এরপর ঝিলিক গৌরবকে বলে যে কেন কেন আপনার যায় আসে না, আপনি কেন দেখবেন না? এরপর দেখা যায় যে দূর থেকে আতর আর তার বোনও চলে আসে। তারা দুজনেই আঁখি আর গৌরবকে একসাথে দেখে, মানে ঝিলিককে একসাথে দেখে তারা দুজন বলছে যে বাবা তোরা দেখি লাভ বার্ডস তো, সময় পেলেই দুজন দুজনকে চোখে হারাস। নিজের বউকে এবার একটু ছাড়, নিজের বউয়ের দিকে এত আর তাকিয়ে থাকিস না, কত আর দেখবি তুই? এরপর গৌরব বলে, আমার ওকে দেখতে ইচ্ছেই করে না, ওকে দেখার আমার কোনো ইচ্ছে নেই। এই কথাটা বলে গৌরব সেখান থেকে চলে যায়। এরপর এই কথাটা শোনার পরই ঝিলিকের খুব কষ্ট হয়। ঝিলিক বলে যে আপনি তো খুব সহজে এই কথাটা বলে দিলেন, কিন্তু আমি যে কত কিছু ছেড়ে এসেছি আখিকে কালীপদর হাত থেকে বাঁচানোর জন্য, আপনার সাথে আমার মিথ্যে পরিচয় বিয়েটা হয়ে গেল, আর আমি এখানে বাধা পড়ে গেছি। আমার বাবা মা সব পরিচয়, আমার আসল পরিচয় থেকে আমি বঞ্চিত হয়ে গেছি, কিন্তু তবুও আমার কোনো আক্ষেপ নেই, কারণ আখি ভালো আছে, ও ভালো থাকুক। এরপর দেখা যায় যে ঝিলিক আতরকে জিজ্ঞাসা করে, আচ্ছা আতরদি, তুমি কি যেন বললে ওই সময়, কি লাভ বার্ড না কি যেন, এটা কি গো? এরপর আতর বলে, লাভ বার্ড হলো যারা দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না, যারা দুজন দুজনেরকে চোখে হারায়, সেটাই হলো লাভ বার্ড। আতর জিজ্ঞাসা করে ও রেগে আছে কেন? তখন ঝিলিক বলে যে ও একটা বাহানা করে দেয় যে আসলে আমি শাড়ি পরছিলাম তো, ওনাকে বলেছিলাম যে একটু বাইরে বেরোতে, তাই রেগে গেল। আমার বুঝি লজ্জা করে না বলো, আমার তো সবে মাত্র বিয়ে হয়েছে। এরপর ঝিলিক চলে যায় আখির সেই সিক্রেট রুমটাতে। এরপর ঝিলিক আখিকে সেখানে গিয়ে ফোন করে বলে যে হ্যাঁ রে আখি, তুই এখন কোথায় আছিস? এরপর এরপর আখি বলে যে আমি তো এখন জুডো ক্লাসে যাচ্ছি, সেদিন তো সেলাই করে কিছু একটা করে দিয়েছিলাম, আজকে কি করব? এরপর ঝিলিক বলে আগে তুই আমাকে হেল্প কর।